মর্নিং ফ্যামিলি, সকালবেলার আর একটা ফ্রেশ ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম করছি। যে যেখান থেকে ব্লগটা দেখছো নিশ্চয়ই ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছো। আমি গতদিনের তুলনায় আজকে একটু ভালো আছি, গলাটা একটু খুলেছে, তবে পুরোপুরি ক্লিয়ার হয়নি। তোমরা তো বুঝতেই পারছো কথা শুনে, তবে ধীরে ধীরে হয়ে যাব। কোনো একটা জিনিস যখন হয় খারাপ কিছু, তখন এভাবেই হয়, কিন্তু সারতে তো সময় লাগে। আমারও সেই সময়টা এই মুহূর্তে লাগছে, তো সেরে যাব ঠিকই। ওষুধ খাচ্ছি, হাজব্যান্ড ওষুধ এনে দিয়েছে, এটুকুই একটা মনের শান্তি। মানে হাজব্যান্ডকে বললাম যে আমি আর পারছি না, তখন সঙ্গে সঙ্গে ওষুধ এনে দিল। আর এই একটা মানুষকে আমি অনেক ভাগ্য করে পেয়েছিলাম বন্ধুরা। একদম সকালবেলায় উঠে এই কথাটা মানে বলতে বাধ্য হচ্ছি যে এই একজন মানুষকে আমি অনেক ভাগ্য করে পেয়েছিলাম। আমি জীবনে অনেক মানুষ দেখেছি, অনেক সময় দেখেছি যারা আমাকে ব্যবহার করে নিয়েছে, মানে আমাকে তাদের কাজে লাগিয়ে নিয়েছে, তারপর তার আমার দিকে আর ফিরেও তাকায়নি। কিন্তু এই একজন মানুষকে আমি পেয়েছিলাম, যে মানুষটা সব পরিস্থিতিতে আমার পাশে এসে দাঁড়ায়, যে মানুষটা সব কিছুতেই আমাকে সঙ্গ দেয়। আরও জীবনের অনেক বাধ্যবাধকতা থাকে, সেই গণ্ডি থেকে সে বেরিয়ে আসতে পারে না, যেটা আমরাও পারি না। মানে আমরা প্রত্যেকেই কিছু বাধ্যবাধকতায় তো জীবন কাটাই, তো সেই গণ্ডি থেকে আমরাও বেরিয়ে আসতে পারি না। কিন্তু ওভারঅল ধরতে গেলে মানুষটা খুবই জেনুইন, খুবই অনেস্ট এবং একজন পারফেক্ট লাইফ পার্টনার। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত মতামত, বা ওনার সাথে আর যারা যারা মেশেন তাদেরও সেক্ষেত্রে সেটা ব্যক্তিগত মতামত হবে আমি জানি। কারণ একজন বন্ধু হিসাবে, একজন সহকর্মী হিসাবে বলো, বা যে কোনো সম্পর্কের সঙ্গে উনি জড়িত, সেখানে উনি কিন্তু পারফেক্ট দেওয়ারই চেষ্টা করেন। সকাল সকাল উঠে হাজব্যান্ডের গুণকীর্তন তো অনেক করে দিলাম, আর স্যার এখন গিয়েছেন স্কুল, এইমাত্র বেরিয়ে গেলেন, আর আমি একটু এই বাইরের দরজাটাতে বসে আছি। এখনও সকালে চা খাইনি, তো চাটা খাবো। আর চাটা না খেলে তো সেই কাজের এনার্জিটাও পাবো না, তাই কাজের এনার্জিটাকে তৈরি করার জন্য চাটা এই মুহূর্তে আমার খুব দরকার। তো চলো ব্লগ স্টার্ট করলাম। জানি না দিন কোন দিকে যাবে, তবে যেদিকে যাবে আমিও সেদিকেই যাব, তোমাদেরকেও সেদিকেই নিয়ে যাব। আপাতত একটু চায়ের খুব দরকার, তারপর বাড়ির ভিতরে তো সমস্ত কাজ পড়েই আছে, সেগুলো তো করতেই হবে। আর আমাদের বাড়ির পাশের এই মিলের দেওয়ালটা দেখছো কীরকম হয়ে গিয়েছে। মিলটা অনেক দিনের পুরনো মিল, আমার শাশুড়ি মাও বলেন যে অনেক দিনের পুরনো মিল। এটা বিরাট একটা এটা দেওয়াল। আর এই দেওয়ালটা শেষ কোথায় জানো? ওই দেখো, এখান থেকে শুরু হয়ে একদম ওই যে একদম গলির শেষ প্রান্ত, এখানে দেওয়ালটা শেষ। চলো এখন ভিতরে যাই, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আর বন্ধুরা দেখো, এক কাপ গরম গরম চা খেয়ে এখন এই অগোছালো বিছানাটাকে গোছানোর কাজে লেগে পড়েছি। আর আমার কন্যা রত্নটিকে পাশের ঘরে পড়াতে বসিয়েছি, কারণ আমাদের এই যে বেডরুমটা, এর জানলাগুলো পশ্চিম দিকে আছে, যার ফলে বিকালের দিকে রোদটা খুব সুন্দর আসে, কিন্তু সকালের দিকে একদম অন্ধকার হয়ে থাকে, তখন আবার আলো জ্বালিয়ে পড়তে হয়। আর সব সময় তো আলো জ্বালিয়ে পড়াটাও ঠিক নয় বলো। তো সেই জন্য ম্যাডাম এখন পাশের ঘরে পড়ছেন, মানে ওর ঠাকুমার যে ঘরটা, ঠাকুর ঘরটা, সেখানে ম্যাডাম এখন পড়ছেন, আর আমি এখন সেই ফাঁকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আজ অনেকগুলো জামাকাপড় জড়ো হয়ে গিয়েছে কাচার জন্য, তো সেগুলোকে আজ কাচতেও হবে। এক এক করে সাংসারিক সমস্ত কাজ পড়ে আছে, সেগুলো সব করব। আপাতত বিছানাটা ক্লিন করে নিই। আর এদিকে মেয়ের তো পরীক্ষা আছে, 12:30 থেকে শুরু মেয়ের পরীক্ষা, আর প্রত্যেক দিন দুটো করে পরীক্ষা হচ্ছে। তো আজকে হয়ে গেলে 2 দিন পরীক্ষা হয়ে যাবে, এখনও বাকি 2 দিন আছে। আর এদিকে আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার পিছনে একটা গাছে খুব সুন্দর কোকিলের আওয়াজ উঠছে, সেটা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। তো চলো এখন এই সমস্ত কাজ ছেড়ে নিয়ে দেখো চলে এসেছি ছাদে। আজকে সকাল দিকে একটু রোদ উঠেছে, এখন কিন্তু একদমই ফার্স্ট মর্নিং, তো সকাল দিকে বেশ ভালোই রোদ দেখছি, কিন্তু একটু পর আবার মেঘলা হয়ে যাবে। তো এখন জামা কাপড় যেগুলো কেচেছি সেগুলো সব মিলে দিচ্ছি, কারণ রোদটা থাকতে থাকতে শুকে যাওয়া ভালো। যত বেলা বাড়বে তত ছাদের মেঝেটাও গরম হয়, তখন জামা কাপড়গুলো তুলতে আসতে খুব অসুবিধা হয়। আর এই সমস্ত কাজগুলো করে নিয়ে আবার নিচে গিয়ে স্নান করতে হবে, স্নানের পরে আবার রান্না বান্নাও আছে, সবটুকুই আছে, সবটুকুই তো করতে হবে। তাহলে চলো বন্ধুরা, এখন এই জামা কাপড়গুলো এদিকে মিলে দিচ্ছি, কারণ এখানটাতে না গাছে ছায়া আছে, আর বেশিরভাগটাই দেখো আমার হাজব্যান্ডের জামা কাপড়। শুধু আমার একটা নাইটি আছে, আর মেয়ের এখানে 2টো রুমাল আছে। বাকি হাজব্যান্ডের জামা কাপড় তো ছায়াতেই মিলতে হয়, উনি তো আবার রোদে জামা কাপড় মেলা পছন্দ করেন না। তাহলে চলো এখন নিচে গিয়ে স্নান করি, আবার পরে এসে কথা বলছি। বন্ধুরা আমার স্নান হয়ে গিয়েছে, আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আর আমার মেয়ে চলে গিয়েছে স্কুল। তাড়াহুড়ো করে রান্না বসিয়েছি যে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুল পাঠাবো। তো ওর আজকে সংস্কৃত আর ইংলিশ পরীক্ষা। তো মেয়ে আমার বলে কি আমি ভাত খেয়ে যাব না, আমি মুড়ি খেয়ে যাব স্কুল, ভাত খেলে মা আমার কষ্ট হয়। তো ও মুড়ি খেয়ে গেল স্কুল, আমি এখনও অবধি মুড়ি খাইনি। আর ওদিকে রান্নাঘরে কি রান্না হচ্ছে তোমাদের তো দেখাবো, চলো। আর এদিকে আজকে আমাদের লোডশেডিং হয়েছে, আকাশেও সকাল থেকে মেঘ লেগে আছে, আর সেরকম ভ্যাবসা গরম।
এই দরজা জানলাগুলো তো খুলে দিয়েছি যেহেতু রোদের তেজ আজকে কম, কিন্তু মেঘ লেগে থাকার জন্য গরমটাও খুব বেশি লাগছে। তো শুনলাম বিকাল 4টের সময় লাইন আসবে, দেখা যাক কি হয়। তো চলো আপাতত তোমাদেরকে দেখাই যে রান্নাঘরের কি খবর। অন্ধকার অন্ধকার রান্নাঘর, আর রান্নাঘরে এখানে ডাটা আলু পোস্ত করব বলে ডাটা আর আলু এখানে সিদ্ধ করে মানে নেড়ে চেড়ে রেখেছি। জলটা একটু শুকিয়ে গেলেই পোস্তটা বেটে দিয়ে দেবো। আর এই যেখানে পোস্তটা আছে শিলে, পোস্তটা বেটে দিয়ে দেবো। এখানে মাছ আছে, আর এই যে কড়াই মাছ ভাজছি, মাছটা টক করব। আর এখানে করলাতে পেঁয়াজে ভেজে রেখেছি, আর ওখানে আলু ভাজা আছে আমার মুড়ি খাওয়ার, এখন আমি খাইনি। তো চলো এই কাজটা করে নিই, এরপর আমাকে ডাল করতে হবে। এখনো ডাল করিনি, কারণ ডাল ছাড়া তো কেউ ভাত খাবে না। তো চলো এটা আগে করি। আর এখানে দেখো রান্না বান্না সব হয়ে গিয়েছে। তারপর দেখছি বাগানের দিকের এই দরজাতে ঠকঠক করছে। তো এই যে দাদা এখন বালি দিতে এসেছেন, বালি বলা হয়েছে 20 বস্তা বালি দেবেন। আর কেন এই বালি নেওয়া হচ্ছে সেটা তোমাদেরকে পরে জানাবো, মানে যখন সময় হবে তখন জানাবো। শুধু বালি নয়, এখানে ইট সিমেন্ট সব কিছুই আসবে এক এক করে। তো সেটা কেন হচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আপাতত দাদা এখানে বালি দিয়ে যাচ্ছেন। আর এই দাদাকে দেখে কি মায়া লাগছে, এই রোদের মধ্যে বালিটা নিয়ে আসছেন নদীর যেখানে বালি পাওয়া যায় সেখান থেকে। তো বেশ মায়া লাগছিল ভদ্রলোককে দেখে, কিন্তু কিছু করার নেই, যার যেটা কাজ তাকে সেটা করতেই হবে বলো। দেখো বন্ধুরা, একটু শুয়েছিলাম আমি দুপুরবেলায়, তো তারপর দেখছি কি এরকম মেঘ লেগেছে আকাশে। আর এই যে ঝড় হবে মনে হচ্ছে, হাওয়া উঠেছে। এই দেখো একটা ঝড়ের পূর্বাভাস সকাল থেকেই পাচ্ছিলাম, টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়েছে। ঝড়ের একটা পূর্বাভাস সকাল থেকেই ছিল, এবার মনে হচ্ছে একটু ঝড় হবে। আর ঝড় হলে বৃষ্টি হলে একটু ওয়েদারটাও ঠান্ডা হবে। ভালো লাগছে, তবু আর এখানে বেশিক্ষণ থাকাটাও মানে খুব একটা সেফ নয়। তো চলো আমি নিচে যাই, পরে তোমাদেরকে আপডেট দিচ্ছি যে কী হচ্ছে। আর ওদিকে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে, তো বৃষ্টিও পড়তে শুরু করেছে টুকটা। আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে বাজে পুরো 5:30। আর একটুক্ষণ আগে তোমাদের দেখালাম আকাশে মেঘ লেগেছে, হাওয়া উঠেছিল। তো ভাবলাম বেশ জোরতাল ঝড় হবে, কিন্তু ঝড় কিছুই হয়নি, ঘন্টা কিচ্ছু হয়নি ঝড়। একটু মেঘ লেগে আছে এখনও অবধি। তো একটু বৃষ্টি দেবী যদি দয়া হয় তাহলে, যদি একটু উনি ঝরে পড়েন তাহলে আমাদের একটু আরাম হয়, এই আর কি। আর নিচে তো প্রচণ্ড পরিমাণে গরম, নিচে থাকা যাচ্ছে না। আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, তো আমি মনে মনে ভাবছি যে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে কী করে, নিচে একদমই থাকা যাচ্ছে না। আর আমার মেয়ে পরীক্ষা দিয়ে চলে এসেছে, ওর পরীক্ষা ভালোই হয়েছে। আজ ইংলিশ আর সংস্কৃত ছিল, তো বেশ ভালোই হয়েছে পরীক্ষা। ঠিকই আছে, বাচ্চা মানুষ যা দিয়েছে ভালোই দিয়েছে। সবসময় বিচার করতে হয় যে ওর বয়সে আমরা কী ছিলাম, আমরা কী করেছি ওর বয়সে। এখনকার বাচ্চারা তো অনেক অ্যাডভান্স, অনেক কিছু এগিয়ে করছে, আমাদের থেকে অনেক কিছু এগিয়ে করছে। এ বয়সে আমরা কিন্তু এগুলো কিছুই করতে পারতাম না। আর আজ তোমাদের রান্না শেয়ার করিনি, যতটুকু তোমাদের দেখিয়েছিলাম ওই যে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, তারপর ডাল করেছিলাম, আর করলাতে তারপর পেঁয়াজে লঙ্কা দিয়ে ভেজেছিলাম, মাছ করেছিলাম বাবার জন্য তিলের বড়া। তো তোমাদেরকে পুরোটা শেয়ার করতে পারিনি। আজকে হয়ে গিয়েছে এক মস্ত বিভ্রাট। আমি সমস্ত রান্না করার পর প্রেশার কুকারে ডালটা বসিয়েছিলাম, মুসুরির ডাল। তো আমি যখনই প্রেশার কুকার ব্যবহার করি তখনই প্রেশার কুকার কিন্তু আমি চেক করি যে প্রেশার কুকারে কোথাও কিছু ঢুকে আছে কি না। প্রেশার কুকারে এই অসুবিধাগুলো হয়, তো আমি কিন্তু চেক করেছিলাম যে কোথাও কিচ্ছু ছিল না। তারপর যখন রাবারটা লাগিয়েছিলাম, রাবারটা লাগানোর আগে আমি একটু করে তেল দিই, সেটাও দিয়েছি। সেটাতেও মানে আমার তরফ থেকে আমি যতটুকু সম্ভবপর করেছি। তারপর আমি পাশে পোস্তটা বাটছিলাম, শিলে পোস্ত তোমাদের দেখালাম। তো যেহেতু আমরা শিলনোড়াই এখনও ব্যবহার করি, তো শিলে পোস্তটা বাটছিলাম। সেই সময় হঠাৎ করে দেখি যে প্রেশার কুকারের যেটা সেফটি ভাল্ব, তো সেফটি ভাল্বটা উড়ে গিয়েছে। পুরো রান্নাঘর জলে ভর্তি, দেওয়াল, রান্নাঘরের মেঝে, এমনকি রান্নাঘরের বাইরে যে একটা ছোট্ট বারান্দার মতো আছে সেই জায়গাটাও জলে একদম ভর্তি। আর আমি তখন ওখানেই পোস্ত বাটছিলাম, তো আমার গায়ে গরম জলের ছিটে কিছুটা তো লেগেছে, তো তাতে কোনো অসুবিধা আমার হয়নি। আর সেই মুহূর্তে আমি কি করব খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার মনে হলো আমি গ্যাসের নবটাকে সবার আগে বন্ধ করি, এবং নিচের নবটাকে আর উপরের যে সুইচটা দুটোকেই অফ করে একদম সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম, যেখানে বেশিক্ষণ থাকা যাবে না। আর হঠাৎ করে ওরকম হওয়াতে আমি না কিছুটা হকচকিয়েও গিয়েছিলাম, মানে একটু হতভম্ব হয়ে গিয়েছিলাম যে কী হলো। তারপর ধীরে ধীরে প্রেশার কুকারের সিটিটা পড়া বন্ধ হলো, গিয়ে দেখছি ডালটাতে একদমই জল নেই, ডালটা প্রেশার কুকারে লেগে গিয়েছে, মানে ডালটাই জল ছিল,
যখন সেফটি ভাল্বটা নষ্ট হয়ে যায় তখন জলটা পুরোটা বেরিয়ে গিয়েছে। আর রান্নাঘরটা তো খুব খারাপ অবস্থা, তো পুরো রান্নাঘর ক্লিন করলাম। আর সত্যি কথা কী বলো তো, প্রযুক্তি যত ভালো তত খারাপ, এই সমস্ত দিক দিয়ে মনে হয় যে সায়েন্স যত ভালো তত খারাপ। আর ঈশ্বরের অনেক কৃপা, অনেক আশীর্বাদ যে আজকে বড়সড় কিছু একটা হয়নি, যা কিছু হতে পারতো। আর সব থেকে প্রবলেম হয় যখন প্রেশার কুকার থেকে জলটা বেরোচ্ছিলো, তখন তো গ্যাসের যে বার্নারটা সেখানে জলটা পড়ছিল, তখন না মানে গ্যাসের যে আগুনটা সেটা একটু জ্বলে জ্বলে উঠছিলো, তাও ওটাতে আমার বেশি ভয় লেগেছিলো। তো যাই হোক, আমি বুদ্ধি করে রান্নাঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম। এখনও ভাবলে আমার কেমন লাগছে ওই জিনিসটা। তো চলো বন্ধুরা, আমার গলা মোটামুটি অনেকটাই ঠিক আছে, একটু ড্যামেজ আছে, তো সেটাও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ওই যে বললাম, কোনো জিনিসই মানে হতে যতক্ষণ সময় লাগে ঠিক হতে অনেক বেশি সময় লাগে, তো এটাও ঠিক হয়ে যাবে আশা করছি। ঈশ্বরের উপর ভরসা আছে, ঈশ্বরের আশীর্বাদ আমাদের প্রত্যেকের মাথার উপর আছে। আমরা প্রত্যেকেই তো ঈশ্বরের সন্তান না, ঈশ্বর কিন্তু আমাদের ভালোই চান। হয়তো সময় খারাপ যায় তখন মনে হয়, কিন্তু তার মধ্যেও ভালো কিছু লুকিয়ে থাকে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা আর বাড়াচ্ছি না, কারণ ভিডিওটা এমনিতেই আমি জানি না কত বড় হয়ে গেল। আর খুব বড় ভিডিও হলে দর্শকদের দেখতে অসুবিধা হয়, সেটা আমি একজন নিজের দর্শক হিসাবেই বুঝতে পারি যে ভিডিও অনেকটা বড়, একজনের ভিডিও 15 মিনিট 20 মিনিট কি আরও একটু বেশি হলে তখন আমরা কার ভিডিও দেখবো কার দেখবো না, সেটা না, তো সেটা খুব অসুবিধা হয়, সেটা বুঝি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। জন্য তোমাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা।